ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। গেল সপ্তাহে মাইক্রো ফিন্যান্স ব্যাংক অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। অধ্যাদেশটি পাশ হলে এর আওতায় ক্ষুদ্র ঋণ পরিচালনায় প্রতিষ্ঠা করা যাবে নতুন ব্যাংক, যার অনুমোদিত মূলধন ধরা হয়েছে 500 কোটি টাকা, আর পরিশোধিত মূলধন হবে 200 কোটি টাকা। পরিশোধিত মূলধনের 60% শেয়ারের মালিক হবেন ব্যাংকের ঋণ গ্রহীতারা, আর বাকি 40% অর্থের যোগান দেবেন উদ্যোক্তারা। বলা হচ্ছে এ ধরনের ব্যাংক পরিচালিত হবে সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হিসেবে। খসড়া অনুযায়ী লাইসেন্স পেতে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকে। নতুন ধরনের এসব ব্যাংকের ক্ষেত্রেও প্রযোজ্য হবে ব্যাংক কোম্পানি আইন। এক বা একাধিক জেলা, এক বা একাধিক বিভাগ কিংবা সারা দেশেই কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে মাইক্রোফাইন্যান্স ব্যাংকের। প্রশ্ন হলো, যখন বিদ্যমান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতেই হিমশিম বাংলাদেশ ব্যাংক, সেরকম বাস্তবতায় সরকারের এমন উদ্যোগ আর্থিক খাতের শৃঙ্খলা ও নজরদারিকে আরও জটিল পরিস্থিতিতে ফেলবে কিনা, এসব নিয়েই আজকে টালিখাতার বিষয় মাইক্রোফাইন্যান্স ব্যাংক সংকট না সম্ভাবনা। আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন ঢাকা ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বিশ্লেষক খন্দকার ফজলুর রশিদ, এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের টালিখাতায়। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে দিয়েই তাহলে আলোচনা শুরু করতে চাই। আর এক ধরনের ব্যাংক আমরা দেখলাম যে আসলে এই ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র ঋণ পরিচালনার জন্য গ্রামীণ ব্যাংক ছিল, বিগত সরকারের সময় পল্লী সঞ্চয় ব্যাংক, সেটিও আসলে অনেকটা একই ধরনের। মানে এই দুটো ব্যাংক থাকার পরও আবার নতুন করে যে উদ্যোগটা নেওয়া হচ্ছে, যেটি মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, সেটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? যে দেখেন যে আপনি যদি বাংলাদেশের সার্বিক অবস্থার দিকে তাকান, তখন এই বিষয়টা কিন্তু বহুবার বহুজন বিশ্লেষকরাও বলেছেন যে বাংলাদেশে যে পরিমাণ ব্যাংক রয়েছে সেই সংখ্যাটাই অত্যধিক, বরং এটাকে কিভাবে কমানো যায় সেটার উপর গুরুত্ব দেওয়া উচিত। এবং বিগত সরকারের আমলেও যদি বিবেচনা করেন, বলা হচ্ছিল বারবার রাজনৈতিক বিবেচনায় ব্যাংক খোলা হচ্ছে, মানে এই ধরনের প্রশ্ন। তার মানে হচ্ছে অতিরিক্ত ব্যাংকের চাপে বাংলাদেশের যখন নাবিশ্বাস উঠেছে এবং সেটা প্রত্যেকটা মানুষ বুঝে, ঠিক তখন কেন এই ক্ষুদ্র ঋণ ব্যাংক, মাইক্রো ক্রেডিট ব্যাংক খুলছে সেটা আমার কাছে বোধগম্য নয়। বরং আমি যে জায়গাটায় গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে তাহলে ক্ষুদ্র ঋণ বিনিয়োগকারী যে 724টা প্রতিষ্ঠান রয়েছে। আপনারা কোঅপারেটিভের কথা যদি বলেন, বাংলাদেশে অসংখ্য কোঅপারেটিভ রয়েছে। ইভেন বিগত সরকার যদি বলেন, তারা একটা পল্লী সঞ্চয় ব্যাংক খুলে গেছেন পল্লী এলাকার, অর্থাৎ যে সমস্ত জায়গায় মানুষ ব্যাংক পৌঁছে না তাদেরকে ব্যাংকের দোরগোড়ায় নিয়ে আসার জন্য। অতএব এই সমস্ত বিবেচনায় একটা সামাজিক ব্যবসা, আসলে সামাজিক ব্যবসা গরিব মানুষই কতটুকু বোঝেন আর এটা প্রকৃতপক্ষে কোন ধরনের মডেল, সেটা অনেক আমি আলোচনা যদি করেন অনেক বিজ্ঞ মানুষের কাছেও এটা স্পষ্ট না। যেমন প্রথম অবস্থায় আপনি যদি ব্যাংকের মডালিটি দেখেন, আপনার কথায় যেটা আসছে 200 কোটি টাকা পরিশোধিত মূলধন, তার মধ্যে 200 কোটি টাকার মধ্যে 60% ভার্সাস 40%। এখন এই 60% কে হবেন? আমি কি আগে ব্যাংকের কাছে যাব তারপরে, নাকি আমি যাব তার পরবর্তীতে আমার, না আমি আগেই টাকা দিব? তাহলে আগে কে টাকা দিবে, কারা টাকা দিবে, সেই বিষয়গুলা কিন্তু এখনো স্পষ্ট না যে প্রকৃতপক্ষে এই জায়গাটাকে কিভাবে অ্যাকোমোডেট করবে। আপনার এই প্রশ্নগুলো তো আছেই, কিন্তু আমি ভিন্ন একটা বিষয় আপনার কাছে একটু আলোকপাত করতে চাই। সেটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক, সেটি নজরদারি প্রতিষ্ঠান যদি হয়, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের আওতায় যদি এই ব্যাংকগুলো আসে, এক বা একাধিক ব্যাংক যদি আরো নতুন হয় মাইক্রোফাইন্যান্স নামে, আমরা দেখছি যে 61টা ব্যাংক ছিল, সেখান থেকে কমিয়ে আসলে সেখানে 57টাতে আসা হলো, যেটি 5টি একীভূত হয়ে আবার একটি নতুন হলো, আপনি জানেন। এই 57টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান মিলে যে প্রায় শতাধিক, প্রায় 100-র মতো যে প্রতিষ্ঠান, যাদের নজরদারি করতেই আসলে কেন্দ্রীয় ব্যাংক হিমশিম, তাদের জনবল সংকট, প্রযুক্তির দুর্বলতা, সব কিছু মিলিয়ে আবার এই ক্ষুদ্র ব্যাংকগুলোকে নজরদারি করার সেই সক্ষমতা আসলে কেন্দ্রীয় ব্যাংকেরই কি আছে?
আহ, দেখেন এখানে কিন্তু একটু ভিন্ন মত রয়েছে, কারণ মাইক্রো ক্রেডিট ব্যাংক যেটা বলা হচ্ছে সেটা সেন্ট্রাল ব্যাংক থেকে লাইসেন্স নেবে, কিন্তু রেগুলেটর হিসাবে কিন্তু মাইক্রো ক্রেডিট রেগুলেটর এমআরএ কেও বিবেচনা করা হচ্ছে। সেই জায়গাটাই কিন্তু এক ধরনের সংঘাতের বিষয় রয়েছে, কারণ বাংলাদেশে বলা হয় ব্যাংকিং ব্যবস্থায় দ্বৈত ব্যবস্থা প্রচলিত। দ্বৈত ব্যবস্থা ইন এ সেন্স, আপনি যদি সোনালী জনতা অগ্রণী রূপালীর কথা বলেন, তাহলে সেটার নিয়ন্ত্রণটাও কি পুরোপুরি সেন্ট্রাল ব্যাংকের রয়েছে? সেটা কিন্তু বলা হয় যে অর্থ মন্ত্রণালয়ের ওই যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠান দেখেন বিভাগ। সেই জায়গা। তাহলে এই দ্বৈত নীতির বাইরে এখন যদি এমআরএ কেও এর সাথে সম্পৃক্ত করা হয়, কারণ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি যেহেতু মাইক্রো ক্রেডিট 40% যেটা বলছেন, সেটা কিন্তু এই যে ক্ষুদ্র ঋণ বিনিয়োগকারী সংস্থা এনজিও যেগুলো রয়েছে তারা কিন্তু ওই 40%-এর মালিক হবে। অতএব তাদের যে তদারকি রেগুলেটর বডি হিসাবে কিন্তু এমআরএ দেখেন, অতএব সেই ক্ষেত্রে এই দায়িত্বটুকু চলে যাচ্ছে কিন্তু এমআরএর কাছে। অতএব এই ত্রিমুখী ব্যাংকিং নীতি আরো বাংলাদেশকে এক ধরনের ক্রিটিক্যাল অবস্থার মধ্যে ফেলে দেয় নিশ্চয়ই কিনা সাদাত হোসেন সেটা সিদ্দিকী একটা আমাদের সঙ্গে বিবেচনা। খন্দকার ফজলুর রশিদ আছেন। সাদাত হোসেন সিদ্দিকী, আমরা যেখানে ছিলাম মানে ওই সেই আপনাকে যেখানে থামিয়েছি আসলে এই ভঙ্গুর নজরদারি পরিস্থিতি দিয়ে আসলে এই ধরনের একটি ব্যবস্থাপনার মধ্যে ঢোকাটা নিশ্চয়ই ঠিক হচ্ছিল না, আপনি বলছিলেন। জি, না, আমার যে জায়গাটা সংশয় সেটা হচ্ছে কি, আপনি যখন বারবার রিপিটেডলি ওভারল্যাপিং অ্যাক্টিভিটি শুরু করে দেন, ওভারল্যাপিং অ্যাক্টিভিটিজ ইন এ সেন্স যে ধরেন ব্র্যাক ব্যাংক এজ এ ব্যাংক, আপনি চিন্তা করেন ব্র্যাকের কনসেন্ট্রেশন কোথায়? তারা কিন্তু এসএমই ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ বিনিয়োগকারীদেরকে ও অনেক তাদের হিউজ ডিসবার্সমেন্ট কিন্তু ওই জায়গায়। অতএব সেই ক্ষেত্রে যে প্রচলিত ধারার ব্যাংক রয়েছে সেই প্রচলিত ধারার কাজগুলো করতে পারবে, তার করতে মানে পারবে হচ্ছে নিশ্চয়ই। নিশ্চয়ই সাদাত হোসেন, প্রতিযোগিতা। আপনাকে আবার একটু থামাতে চাই। খন্দকার ফজলুর রশিদকে আমরা আবারও পেয়েছি। খন্দকার ফজলুর রশিদ, আপনার কাছে জানতে চাইছিলাম যে আসলে আপনি তো এসএমই ব্যাংকিং করেছেন, সেই রকম অভিজ্ঞতা থেকে আসলে এই ধরনের ব্যাংক যেটি নতুন দেওয়ার কথা সরকার ভাবছে, এক বা একাধিক ব্যাংক হলে সেই ব্যাংকগুলোকে নজরদারি করা এবং সেগুলোকে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে একটি শক্তিশালী ব্যাংক নেটওয়ার্ক মেনটেন করা, সেইটার সক্ষমতা আসলে কেন্দ্রীয় ব্যাংকের আছে কিনা, কারণ তারাই তো লাইসেন্স দেওয়ার দায়িত্বটি পাচ্ছেন। জি, থ্যাংক ইউ। এখানে মেইন প্রশ্ন হচ্ছে যে মাইক্রো ফাইন্যান্স যে ব্যাংকগুলো করা লাইসেন্স দেওয়া হবে, হোয়াট ইজ দ্য বেসিক পারপাস অফ দিস সর্ট অফ ব্যাংক? আমাদের কনভেনশনাল ব্যাংকের প্রতিটি ব্যাংকে গ্রামীণ শাখা খোলার প্রভিশন আছে। দেয়ার আর সো মেনি হান্ড্রেডস অফ মাইক্রো ফাইন্যান্স দেওয়ার নিশ্চয়ই আপনার কাছে শুনবো আমাদের প্রযুক্তিগত এর আগে আমরা হচ্ছে। দেখছিলাম যে আমি রাজনৈতিক বিষয়ের একটা বিবেচনায় বিরতিতে যেতে চাই, বিরতি থেকে এসে আপনার কাছে শুনবো। দর্শক, আপনারা দেখছেন ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আজকের বিষয় মাইক্রো ফাইন্যান্স ব্যাংক, সংকট না সম্ভাবনা। বিরতিতে যাওয়ার আগে খন্দকার ফজলুর রশিদ, আপনার কাছে জানতে চাইছিলাম যে আসলে আপনারা তো এই ধরনের ব্যাংকিংই করে এসেছেন সাধারণত, কিন্তু এখন যে আবার এই উদ্যোগটা নেওয়া হচ্ছে, বাংলাদেশ ব্যাংক তো এমনিতেই আসলে নানান কাজের বোঝায় মানে ভারে নুয়ে পড়েছে, আবার একটা নতুন পরিস্থিতি আরো জটিল করে ফেলবে কিনা সবকিছুকে। এক্স্যাক্টলি আপনি যেটা ইয়ে করছেন আর যে মানে চিন্তা করছেন, আমারও ঠিক একই কথা। যে বাংলাদেশ ব্যাংক কিন্তু এতদিন চেষ্টা করে কিছুতে গত এক বছরে প্রায় কিছু ব্যাংকের সংখ্যা কমিয়ে এনেছে, যেগুলাকে পলিটিক্যাল বিবেচনায় দেওয়া হয়েছিল। আমি জানি না এইটা কেন করা হচ্ছে, বিকজ অলরেডি কনভেনশনাল ব্যাংকিং এর পাশাপাশি তাদের কিন্তু এই কৃষি ঋণ দেওয়ার এবং কৃষি ব্রাঞ্চ বা পল্লী ব্রাঞ্চ করারও একটা প্রভিশন আছে। ইন অ্যাডিশন টু দ্যাট, দেয়ার আর লট অফ মাইক্রোফাইন্যান্স কোম্পানি যারা আছে অর্গানাইজেশন, তারা কিন্তু অলরেডি দিয়ে চলছে। আবার কেন ব্যাংকের দরকার হলো স্পেশালি, এবং এটা তদারকি মাইক্রো লেভেলে কিন্তু তদারকি বিরাট ব্যাপার। বাংলাদেশ ব্যাংকের সেই তদারকিটা কতটুকু তারা করতে পারবে, এটা তারা নিশ্চয়ই বিবেচনা করবেন, গভীরভাবে বিবেচনা করে তারপরে তার লাইসেন্স দেওয়া যাবে। নিশ্চয়ই উদ্যোগ খুব ভালো উদ্যোগ, কিন্তু এটা কতটুকু সাকসেসফুল হবে, সোশ্যাল বিজনেস আমাদের এখানে লোকে কি বোঝে, এটাও একটা বিরাট ব্যাপার। যাদের দেয়া হচ্ছে
যে তারা ঋণ যে গ্রহীতা থেকে 60% থাকবে, এটা যদি উল্টো যদি হয়, ঋণ নিয়ে যদি ইকুইটি দেয় তখন একটু কন্ট্রোল দিয়ে একদম আলোচনা না করে এইভাবে দিয়ে দেওয়া কত যুক্তিসঙ্গত হবে, বিরাট একটা চিন্তার ব্যাপার। আমরা কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে যেমনটা জানি যে ইসলামী ব্যাংকের একটি ব্যাংকিং টুলস ছিল সেটি বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে অর্থ সংগ্রহ করা, সেটি তো খুব পল্লী ঋণ কর্মসূচি বলতো তারা, এবং একই সাথে পল্লী সঞ্চয় ব্যাংক সেটিও একটি এই মাইক্রো ফাইন্যান্সকে নিয়েই আসলে করা। এই ধরেন সরকারি পর্যায়ে যে উদ্যোগগুলো ছিল, যদি পল্লী সঞ্চয় ব্যাংকের কথাই বলি, সেটি তো আসলে খুব সফল উদ্যোগ বলা যাবে না। তো সেই রকম বাস্তবতায় কি করতে পারতো আসলে সরকার? আমি সেটাই বলছি, একই মডেলে যেখানে অলরেডি একটা অনেকগুলো ব্যাংক করছে এবং যারা অলরেডি এই সেক্টরে ইনভলভ, তাদের অভিজ্ঞতা যদি বিশ্লেষণ করা হয়, খুব যেমন এনকারেজিং তা বলা যাবে না। এবং এখানে ফুল ফ্লেজেড ব্যাংক, যদিও বাংলাদেশ ব্যাংক লাইসেন্স দেবে, কিন্তু এর অথরিটি যে সব জায়গায় দেখা যায় ডুয়েল সাবঅর্ডিনেশন থাকে। এখানে একটা লাইসেন্স দিচ্ছে, তদারকি করে আরেকজন, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ করে। এইখানে যদি এই সেম সিচুয়েশন রাইজ করে, তাহলে কিন্তু সেই পুরনো যে অভিজ্ঞতা সেটা আবার দেখবেন যে ঘুরে ফিরে আসছে। এটা দেওয়ার আগে বারবার বিবেচনা করা উচিত আমাদের, হোয়াট আর দ্য প্রস এন্ড কনস, এটা খুব ভালো করে চিন্তা করা উচিত। এইভাবে দিয়ে দেওয়াটা আমার মনে হয় কতটা যুক্তিসঙ্গত হবে, সেটা একটু ভাবনার ব্যাপার আছে। নিশ্চয়ই। ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী, সেই একই প্রসঙ্গেই আবারও আসতে হয়, যেখানে আসলে বিদ্যমান সমস্যারই সমাধান হয় না, সেখানে আরও নতুন সমস্যা টেনে আনা, মানে পরিবর্তিত পরিস্থিতিতে আসলে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আসলে যারা এই প্রক্রিয়াটার সাথে যুক্ত আছেন এই মুহূর্তে, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয় বা সরকারের যারা এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদেরকেই তো আমরা অতীতে বলতে শুনেছি যে ব্যাংকের সংখ্যা অনেক বেশি, কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালী না। তো মানে এটা কি নিজের সাথে নিজের দ্বিচারিতা হচ্ছে কিনা? জি, সেই ক্ষেত্রে আপনার সাথেও একমত শব্দটার সাথে, যে দ্বিচারিতার কিছুটা লক্ষণ আমরা পাই। কারণ একই সেন্ট্রাল ব্যাংক যখন দেখেন 5টা ব্যাংকে একত্রিত করে কমাচ্ছে, আবার সেই সেন্ট্রাল ব্যাংকে আবার অনুমোদন দিচ্ছে, অর্থাৎ যে কাজটুকু সেন্ট্রাল ব্যাংক পলিসির ক্ষেত্রেও কিন্তু অন্তর্বর্তী গভর্নর, এই সময় সরকারের সময় যে গভর্নর আছেন উনি করছেন, একই সাথে সংকোচনমূলক নীতির কথা বলছেন, আবার ব্যাংকগুলাকে বাঁচানোর জন্য প্রসারণমূলক নীতিও গ্রহণ করছেন। ঠিক বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে যে হয়তোবা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সামাজিক ব্যবসা, সোশ্যাল বিজনেস জায়গাটা উনি ভালো বুঝেন, ওনার মন চেয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি প্রতিষ্ঠানে গিয়ে হঠাৎ এই ধরনের একটি ব্যাংক হওয়া উচিত মনে করতে পারেন, কিন্তু বিষয়টা করবেনই, এই ধরনের নির্দেশ দেন না। কিন্তু প্রধান উপদেষ্টা যখন বলেন, তখন অন্যান্য প্রতিষ্ঠানগুলো ওইগুলাকে করার জন্য আসলে ঝাঁপিয়ে পড়েন। এখন এই প্রক্রিয়াটা চলছে, এখনো পূর্ণাঙ্গ না। বিষয়টা সার্বিকভাবে যদি আমি বলি, একজন অর্থনীতির শিক্ষক হিসাবে আমরা চাহিদা এবং যোগানের ভিত্তিতে সবকিছু চিন্তা করি। এক সময় মাইক্রো ক্রেডিটকে বলা হয় সাপ্লাই ইনডিউস ডিমান্ড। মাইক্রো ক্রেডিট কারো কাছ, কেউ মাইক্রো ক্রেডিট নিতে আসে নাই, মাইক্রো ক্রেডিট দরজায় গিয়েছে, মাইক্রো ক্রেডিট তার ডিমান্ড ক্রিয়েট করেছে মানুষের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন সেই মাইক্রো ক্রেডিটের জায়গাটা আরেকটা বিশাল ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে দিবেন, তখন 724টা মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন রয়েছে। স্বাভাবিকভাবেই অধিকাংশ মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশনের অবস্থা খারাপ, কারণ পৃথিবীতে যে সাহায্যের উপর প্রতিষ্ঠিত ছিল এই মাইক্রো ক্রেডিটগুলা, সেই বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাচ্ছে। আবার তাদের এই আর্থিক কার্যক্রমের সাথে যখন আপনি আরো প্রতিযোগিতার বাড়িয়ে দিবেন, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। অতএব সার্বিক দিক বিবেচনায় এই ডিমান্ড ক্রিয়েশনটা, সেটা কি এই জনগণের কাছে আছে কিনা, আর যদি থেকে থাকে আমার এক্সিস্টিং যে মডালিটি, ব্যাংক, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন প্লাস মাইক্রো ক্রেডিট, তাদের সেই সক্ষমতাটা আছে কিনা গ্রাসরুট লেভেল পর্যন্ত। ইভেন মাইক্রো ক্রেডিটের এই অ্যাক্টিভিটিস গুলাকে কিভাবে এক্সিস্টিং প্রচলিত ব্যাংকের সাথে এমবেডেড করা যায় উইদিন দ্য সিস্টেম, তাহলে কিন্তু আর এই ধরনের ব্যাংক প্রতিষ্ঠা করা মনে হয় না কতটুকু। নিশ্চয়ই আমাদের শেষ করতে হবে। সাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফজলে রশিদ, আপনার কাছে জানতে চাই যে
মানে সরকার প্রধানের ইচ্ছা বাস্তবায়নের যে চেষ্টাটা, তাহলে অতীতের সাথে বর্তমানের কি পার্থক্য? আমি এক্স্যাক্টলি এই কথাটাই বলছি। সরকার প্রধানের আহ, একটা কথার উপরে ভিত্তি করে যদি ডিসিশন নেওয়া হয়, হ্যাঁ ওনার হয়তো ওনার উদ্যোগটা হয়তো মহৎ, কিন্তু চিন্তা করতে হবে তাহলে কি আপনি এক্সিস্টিং যে মাইক্রো ফাইন্যান্স হচ্ছে থ্রু ডিফারেন্ট ব্যাংকস অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট মাইক্রো ইউনিটস গুলো যে কাজ হচ্ছে সেগুলোর কি অবস্থা? সবগুলোই কিন্তু আপনি দেখবেন মোস্টলি 10-12টা ছাড়া বাকিগুলো কিন্তু অবস্থা খুব খারাপ। সুতরাং আপনি নতুন করে যখন এই ব্যাংকগুলো দিবেন তখন ওদের অবস্থা কিন্তু আরো খারাপ হয়। তাহলে নিশ্চয়ই, this নিশ্চয়ই। is আপনাকে going to be a অসংখ্য question. ধন্যবাদ। আজকের মতো এইগুলো বিদায় নিতে সবগুলো হচ্ছে, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকুন।